তো সংসারের কাজটা গুছিয়ে বিকেলবেলা কয়েকটা ঝিনুক পিঠা বানিয়েছিলাম, খুবই মজাদার আর মুচমুচে হয় এই পিঠাটা। আর সকালবেলায় গিয়েছিলাম একটু মাছের বাজারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠেই সকালে নাস্তাটা করে নিয়েছি, করে এখন রুমগুলা ভালো করে গুছিয়ে নিব সবগুলাই। তো এই সবগুলো রুম গুছানো থাকলে দেখতেও ভালো লাগে। তো এটা হলো আমার মেয়ের রুম। তো মেয়ের বিছানাটা আগে গুছিয়ে দিব। ওর রুমটাই আসলে একটু বেশি এলোমেলো থাকে, যেহেতু ওর রুমে পুতুল আছে বা ও সারাদিনই এটা সেটা অগোছালো করতেই থাকে। তো ওর রুমটাই আমাকে সারাদিনই গুছাতে হয়। তো ভাবলাম ওর রুমটা দিয়ে আজকে শুরু করি। তো ওর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা সুন্দর করে টান টান গুছানো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর সব সময় গুছিয়ে রাখারই চেষ্টা করি, কেননা কখন যে কোন মেহমান বাসায় চলে আসে এটা তো আসলে বলা যায় না। আর বাচ্চাদের রুম আসলে গুছিয়ে রাখাটা খুবই কঠিন। তো এরই মধ্যে কিন্তু আমি ফার্নিচারগুলোও সুন্দর করে মুছে নিয়েছি। এখন যেহেতু বৃষ্টি একদমই নেই আর প্রচণ্ড গরম, প্রচুর বালু আসে। তো প্রতিদিনই কিন্তু ফার্নিচারগুলো আসলে মুছতে হয়, প্রচুর বালু আসে। কোন দিক দিয়ে যে আসলে বালুটা আসে আসলে বুঝতেই পারি না। তো তারপরেও আমি সারাদিনই মুছামুছি আমার লেগেই থাকে, সারাদিনই মনে হয় যে আমি মুছামুছি করতেছি। তো রুমটা আমি ভালো করে গুছিয়ে একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, জানি না এভাবে কতক্ষণ থাকবে। তারপরও আসলে চোখের একটা তৃপ্তির জন্য গুছানোর চেষ্টা করি। তারপর গিয়েছিলাম একটু মাছের বাজারে। বাসায় একদমই মাছ নেই, ঈদের পর থেকে আর কোনো মাছের বাজারও করা হয় নাই। এইভাবেই চলতেছে আসলে। যে গরম, আসলে গরমের মধ্যে বাজারে যেতে ইচ্ছাও করে না। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু মাছটা কিনে দিয়ে যাও, আর আমার যেহেতু তেমন করেও অভ্যাস নেই, আমি আসলে ভালোভাবে পারিও না। তো এই যে এই মাছটা আমি নিয়েছি, আর 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। তো শুধু এই মাছটার জন্য আমি নিয়েছি। এই মাস শেষ হয়ে গেলে সামনের মাসে আবার পুরো মাসের জন্য আমি মাছ কিনবো। তো এই মাছটা আমি নিয়েছি 5.5 কেজি এই মাছটা। তো আমার বাসায় এই মাছটাই বেশি খাওয়া হয়, কারণ এই মাছটার মধ্যে কাঁটা খুবই কম, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। তো ইদানিং মনে হয় যে মাছের কোনো আসলে স্বাদই পাওয়া যায় না, যে মাছই খাই না কেন মাছের যে একটা স্বাদ আগে পেতাম। যাই কিছু দিয়ে রান্না করি না কেন কেন জানি মজা লাগে না, এটাই হলো কথা। তো আমি মাছটা এখান থেকে কেটে নিব। তো তারপর বাসায় চলে এসেছি, এখন মাছগুলো গুছিয়ে নিব। তো আমি আগে যেহেতু কখনোই বাজার করা আমার হয় নাই ময়মনসিংহ আসার আগ পর্যন্ত। তো এখন আমি যখন বাজার করি তখন বাজার থেকে দেখে আনি আসলে খুবই সুন্দর, ভালো, মানে বাসায় আনার পর মনে হয় যে তেমন একটা ভালো হয় নাই। তো চিংড়ি মাছটা আমি দেখতেছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু নরম আছে মাছটা। তো আমি বাজারে তো ভালো দেখেই এনেছিলাম, কিন্তু বাসায় আনার পরে মনে হচ্ছে যে একটু নরম আছে মাছটা। তো কি আর করার, কিছু তো আর করার নেই, এখন যেহেতু নিয়ে এসেছি। আর এই মাছটা দেখতেছিলাম মাছের যে মাছওয়ালা মামা ছিল, উনি তো বলতেছিল যে একটু আগে মাছটা মরে গিয়েছে, তো নিতে পারো, একদম নরম হবে না। তো মাছটা দেখতেছিলাম যে নরম হয়েছে কি না, দেখলাম যে না, টিকি আছে। আর 1 কেজি পরিমাণে তো ডিমই হয়ে গিয়েছে, আসলে আমি এটা বুঝতেই পারি নাই। তো মাছটা এখন আমি গুছিয়ে তারপর দুপুরে রান্নাটাও করে নিব। তো প্রথমে আমি মাছটা গুছিয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি, আর যতটুকু রান্না করব ততটুকু রেখে। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিব, যেহেতু 2-4 দিন হচ্ছে আমি রাইস কুকারে ভাত রান্না করছি, এর আগে কিন্তু চুলায় রান্না করতাম। তো এখন আমি রাইস কুকারে ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি তরকারিটা রান্না করব। আর এখন যেহেতু প্রচুর গরম, আর এত কিছু রান্না করলে খাওয়াও হয় না, নষ্ট হয়। আর বাসায় যেহেতু 2জনই মানুষ, আমার বড় বাচ্চাটা আর আমি, আর ছোটো বাচ্চাটা একদমই মাছ খেতে চায় না, জানি না, ও মাছ দেখলেই খুব বিরক্ত হয়। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি একটা তরকারি রান্না করে নেব। তো ছোটো বাচ্চারা বলতেছিল যে পিঠা খাবে, তো বিকালবেলা একটু পিঠা বানানোরও চেষ্টা করব। তো ভেবেছিলাম এই কুমড়াটা দিয়ে মাছটা রান্না করব। কুমড়াটা আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। তো কুমড়াটা কাটতেই পারছিলাম না, এত শক্ত আর এত বাড়তি ছিল, বিচিগুলো খুবই শক্ত শক্ত ছিল। তো এটা দিয়ে রান্না করতে পারলাম না, কারণ এত শক্ত কুমড়া আসলে সিদ্ধও হবে না, তাই এটা রেখে দিয়েছি, জানি না পরে কি করব। আর এই মাছটা এতটুকু মাছই আমি নিয়েছি একবেলার জন্য, শুধু দুপুরবেলায় রান্না করব। তো আমার বাসায় আবার সব রকম সবজি আসলে খেতে পারি না, কেউই খায় না, মানে বেছে বেছে খাওয়া হয় আর কি। তো বাসায় টমেটো ছিল, একটা আলু দিয়ে আমি এই মাছটা ভুনা করে নিব আর কি। আমার বাসায় টমেটোটা খুবই খাওয়া হয়,
আর অন্য কোনো সবজি খুবই কম খাওয়া হয়, মানে তেমন কেউই পছন্দ করে না সবজি খেতে, শাক সবজিও তেমন খাওয়া হয় না। তো এই টমেটোটা দিয়ে একটা আলু দিয়ে এই মাছটা আমি বোনা করে নিয়েছি, একটু জাল করে একটু ঝোল করে আর কি। তো খেতে কিন্তু ভালোই লেগেছে। তো এইভাবে আমি একটু কষিয়ে কষিয়ে রান্না করছি, কেননা অনেক সময় মাছটা কষিয়ে তারপর মাছটা নামিয়ে তারপর কিন্তু সবজিটা দিই। তো আজকে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, কেন জানি ভালো লাগতেছিল না, রান্নাঘরের প্রচুর গরম আর কাজেরও যেন কোনো শেষ নেই। একটা কাজ করতে গিয়ে আরও কত কাজ যে করি তার কোনো শেষই নেই। তো এর মধ্যে কিন্তু অনেকগুলাই যে হাঁড়ি পাতিল জমেছে, তো এই রান্নাটা বসিয়ে আমি কিন্তু হাঁড়ি পাতিলগুলাও কিন্তু ধুয়ে নিয়েছি। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। তো তরকারিটা কিন্তু এখন আমি নামিয়ে নিব। তো এর মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, দুপুরে গোসল খাওয়া সব করে একটু বিশ্রাম নিয়েওছিলাম। তো এর মধ্যে আমি কয়েকটা পিঠা বানিয়েছি, এই যে ঝিনুক পিঠাটা, তো এটা আমাদের খুবই পছন্দ। তো এটা আমার আসলে আলসামি করে বানানো হয় না। তো একটা সময় ছিল কি, মানে খুবই ইচ্ছা করতো খেতে, আর কিন্তু খাওয়ার কোনো অধিকার ছিল না। সবাই খেয়ে যদি থাকতো তাহলে আমার ভাগ্যে এক দুইটা পেতাম, নয়তো বার পেতাম না। আসলে জীবন আসলে কতটা কঠিন, তাই না? আর সময়ের গুরুত্ব আসলে আমরা অনেকেই বুঝি না, কিন্তু সময় একটা জিনিস আসলে খুবই, এটা সময়ের সাথে সাথে কিন্তু সময়ের রূপ দেখাতে শুরু করে। তো এই যে এখন একটা সময় আসলে এত ফেলে টেলে খাই, তারপরেও মনে হয় যে আগের দিনগুলো আসলে কি ছিল আর এখনের দিনগুলো কেমন হয়েছে আর কি। তো আগের দিনগুলো আসলে এগুলা এখন যখন আমি নিজে বানিয়ে খাই, তো আগের দিনগুলোর কথা খুবই মনে পড়ে, যে ইচ্ছা করলেও বা চাইলেও আমার খাওয়ার কোনো অধিকার ছিল না, কোনো কিছুই না, মানে ধরার ছোঁয়ারও কোনো অধিকার ছিল না। কি এমন একটা জীবন পার করে আসছি, আর এখন কি বলবো। তো পিঠাগুলা দেখতে আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছিল, যে এত সুন্দর হয়েছে পিঠাগুলা। তো অনেকটা সময় কিন্তু লেগেছে, যেহেতু একা একা বানিয়েছি। আর এখন তেলের মধ্যে বেজে নিব আর কি, খুবই কড়া করে ভাজতে হবে, লাল লাল করে বেজে নিয়েছি। তো লাল লাল করে না ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে পিঠাটা। তো পাশের চুলায় কিন্তু আমি গুড় দিয়ে একটু শিরাও বানিয়ে নিয়েছি। তো এখন শিরাটার মধ্যে ডুবিয়ে নিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। আর এটা ভাজতে কিন্তু অনেক সময় লেগে যায়, একদম অল্প আঁচে আস্তে করে ভাজতে হয়। তো আমি কিন্তু সবগুলা পিঠাই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো পিঠাগুলা বানাতে যখন ছিলাম তখন আমার মেয়ে বলতেছিল যে আম্মু আমি আমার মিসের জন্য কিছুটা পিঠা নিব। তো সব বাচ্চারাই নাকি ওর ম্যাডামের জন্য কিছু না কিছু নিয়ে আসে, মানে ও যার কাছে প্রাইভেট পড়ে আর কি। তো বললাম যে ঠিক আছে নাও, মিসকে দিবা। তো মিসকে জানি না কি বলবে। তো মিসকে আসলে পিঠাটা এত প্রশংসা করেছে, মানে উনি মনে হয় যে পিঠাটা কখনোই খায় নাই। তো আর পিঠাটা কিন্তু একদম গুড়ের মধ্যে রসালো ছিল, দেখতেই পারতেছেন, রসে একদম ভরপুর ছিল পিঠাটা, আর খুবই মজা হয়েছিল। তো কোন কোন আপুরা এই পিঠাটার নাম কি বলে জানেন, প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু আমাদের দেশে ঝিনুক পিঠা বলি। আর বাকি যে তেলটা ছিল, এই যে এখন আমি তেলের জারের মধ্যে রেখে দিব। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।